হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। তোমাদেরকে স্বাগত আমাদের নতুন ক্লাসে। তো আজ আমরা হচ্ছে পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের একদম শেষের ক্লাস করতে চলে এসেছো, তো ফোর্থ ক্লাস। আর তোমরা যেটা জানো যে আমরা কিন্তু গত তিনটে ক্লাসে আমরা অনেক সৃজনশীল প্র্যাকটিস করেছি, অনেক কনসেপ্ট আমরা দেখেছি। তো এখানে অনেক অনেক আমরা করে ফেলেছি। এখন জাস্ট হচ্ছে আমরা বেসিকটা পড়িনি, বই থেকে যে বেসিকটা হয়ে থাকে। তো তোমরা যদি চাও, ঠিক আছে, তোমরা যদি আমাকে বলো তাহলে হচ্ছে আমি তোমাদেরকে বেসিকটা বলে দেবো, অর্থাৎ বেসিকটা পড়িয়ে দেবো সুন্দর করে। এখন তোমরা যদি না চাও তাহলে আমি সপ্তম অধ্যায় কালকে চলে যাব। মানে কালকে বলতে হচ্ছে আজকে তো বুধবার, মানে আমরা যেটা ভিডিও দেখছি সেটা হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমরা ভিডিও দেখছি, তো শনিবার দিন আমরা হচ্ছে সপ্তম অধ্যায়ে চলে যাব, আমরা এটা মধ্যে থাকবো না। এখন তোমরা যদি বলো যে ভাই আমার হচ্ছে ইয়ে দরকার, অর্থাৎ আমাদের ষষ্ঠ অধ্যায়ের বেসিক দরকার, বেসিক দিয়ে দেবো। এবং সপ্তম অধ্যায় যদি না চাও তাহলে আমি আর দিব না। তোমরা যদি পরবর্তীতেও বলো তাহলে দিব, সমস্যা নেই। আর বেসিকের কথা বললে তোমরা বই থেকে পড়ে নিতে পারো বেসিক, ওটা বড় কোনো ব্যাপার না। তো আজকে আমরা খুব ছোট একটা একটা অঙ্কই করবো আজকে, তারপরে আমাদের মেবি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটা সিকিউ করব, তারপর আমাদের কাহিনী শেষ। ষষ্ঠ অধ্যায়ের সাথে আমাদের সম্পর্ক চিরতরে মুছে ফেলবো আমরা। আমি কিন্তু বেশি দূরে যাই না, ঠিক আছে? আমি 20, 21, 22, 23, 24 এই রিলেটেডই থাকি। আমি বেশি লেটেস্ট আসি না, বেশি দূরে যাই না, কারণ ওই যে মধ্যর জায়গাটা, ওই মধ্য জায়গা থেকে সবচেয়ে বেশি সিকিউ তোমাদের আসে, ঠিক আছে? ওকে, লেটস গো। আমি তোমাদেরকে আহ একটা অন্যরকম অঙ্ক করাবো। আমি একটা করাবো তোমাদেরকে, এটা সিলেক্ট করলাম। এবং আরেকটা তোমাদের হচ্ছে আমরা একটা রেল লাইনের অঙ্ক যদি আমরা পাই তাহলে বেটার হবে, কারণ রেল লাইনের অঙ্কগুলো হচ্ছে খুব ভালো হয়। এই যে রেল লাইনের অঙ্ক পেয়ে গেছি আমরা, তো এটা একটা ফুল অঙ্ক করাবো। এবং আরেকটা হচ্ছে আচ্ছা, রেল লাইনের অঙ্কটা আমি আগে করাই, তারপরে গটা করে দেবো, তাহলে শেষ। রেল লাইনের অঙ্ক তোমরা পারবে, ঠিক আছে? কারণ এটা ওই যে ছোটখাটো ম্যাথ যেটা আমরা আগে করেছি, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রেল লাইনের ম্যাথটা। একটি রেল লাইনে 100 মিটার দৈর্ঘ্যের লোহার পাত এমন ভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 সেন্টিমিটার ফাঁকা স্থান রয়েছে। তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে লোহার দৈর্ঘ্য প্রচুর এত হলে লোহার পাতের দৈর্ঘ্য বৈশিষ্ট্য সচেতন করে তাপমাত্রা 40 ডিগ্রি বেড়ে গেলে লাইনটির উপর কি প্রভাব পড়বে? দৈর্ঘ্য বৈশিষ্ট্য শক দেওয়া আছে। লেটস গো। ওকে, তো এখানে আমাদের জন্য প্রথমেই আমরা হচ্ছে লিখে নিই, আমরা কুমিল্লা বোর্ড 2020 করবো, ঠিক আছে? কুমিল্লা বোর্ড 2020। ওকে, তো প্রথমেই আমাদের বুঝতে হবে লোয়ার পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা জানি আলফা ইকুয়াল রুট ওভার ডেল এল বাই এল ওয়ান ইন্টু ডেল, রুট ওভার না, সরি, আলফা ইকুয়াল হচ্ছে ডেল এল বাই এল ওয়ান ইন্টু ডেল এল, এটা। তো এখানে সেম কাহিনী হবে, আলফা ইকুয়াল। তো চলো আমরা গটা করে ফেলি। আমরা গ করব, তাইলেই সব হয়ে যাবে। ওকে, সো আমরা আলফা ইকুয়াল লিখবো হচ্ছে ডেল এল রুট ওভার এল ওয়ান ইন্টু ডেল টি। সো এই আমাদের হচ্ছে যে রিসোর্সেস গুলো লাগবে। তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের এল ওয়ান 100 মিটার। তারপর আমাদের তাপমাত্রা বৃদ্ধি অথবা ডেলটি, আমরা যেটা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা কেলভিনে নিয়ে ফেলবো। 20 কেলভিন আমি আগেই বলেছি, এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের সহগটা দেওয়াই আছে 1.15 ইন্টু 10⁻5। তাহলে আমাদের হচ্ছে ডেল এল কত, আমাদের এই ডেল এল কত, আমাদের এটা দরকার। ইজি না? আমাদের সব রিসোর্স আছে, জাস্ট এটা মান বের করবো, হয়ে যাবে। এত সোজা অঙ্ক আমার করতে হবে না। দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো, ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ সহগ কিন্তু বলে না, দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করতে বলা হয়েছে। এটা সহগ, এটা নির্ণয়।
আলফা হচ্ছে সহগ এবং ডেল এল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তো দৈর্ঘ্য প্রসারণটা আমরা কিভাবে নির্ণয় করবো? খুবই একটা জিনিস, বুঝিয়ে সেম সূত্র কাজে লাগাই দিই আমরা। আমরা ডেল এল থেকে নিচে যে ঘরটা আছে ওটা তো আশ্রয় থেকে নিজের ঘরে যাবে, তাহলে ও ওর বরাবর হবে, তাহলে ও যখন ওর বরাবর হয়ে যাবে তখন সাথে গুণ হয়ে যাবে, হিসেবটা এক। ও তো আমরা বের করতেছি না, ও আশ্রয় থেকে চলে যাচ্ছে নিজের ঘরে, তো নিজের ঘরে এখন চলে যাবে। তাহলে সিম্পলি আমরা ডেল এল ইকুয়াল লিখতে পারি হচ্ছে তোমাদের আলফা ইন্টু এল ওয়ান ইন্টু ডেল টি, এটাই হবে, এটা ছাড়া কিছু হওয়ার কথা না। ইয়েস, আমরা এখন আলফার মানটা বসাই দিব, এল ওয়ান এর মানটা বসাই দিব, ডেল টির মান বসাই দিব, কাহিনী এখানে শেষ। এটা তোমরা নিজের করতে পারবে, এটা আমার আর বসা আমার করতে মন চাচ্ছে না, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে তোমাদের তার পরের ম্যাথটাও তোমরা পারবা, কারণ আমি তোমাদের অনেক আগেই করাই দিয়েছি ম্যাথটা। এই ম্যাথটা হচ্ছে বলা হচ্ছে তাপমাত্রা 40°C বেড়ে গেলে রেল লাইনটির উপর কি প্রভাব পড়বে। আচ্ছা, এই ম্যাথটা আমরা করাইনি, যাই হোক, আসলে এটা যেভাবে আমরা করব ওটা দেখলে বলবো এটা পারলাম, ঠিক না? সো এখানে একটা ব্যাপার বলতে হবে, ডেল্টির মান 40°C বলা হলো, অর্থাৎ তাহলে রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিনা, রেল লাইনের দৈর্ঘ্য কি বৃদ্ধি পাবে কিনা, অর্থাৎ ডেল বাড়বে কিনা, এখানে আমাদের ডেল দরকার, ঠিক আছে? কারণ আমরা ফাঁকা স্থানের দৈর্ঘ্য পেয়েছিলাম 4 সেন্টিমিটার, ওইটা আমাদের মাথা রেখে কাজ করতে হবে, কারণ ওই রিসোর্সটা আমাদের দেওয়া আছে। সো আমাদের রিসোর্সেস গুলো আমরা দেখি তো কি কি দেওয়া আছে। আমাদের আমাদের হচ্ছে যে এটার যে প্রথম আদি দৈর্ঘ্য আমাদের L1 100 মিটার, আমাদের ডেলটি বলা হয়েছে 40°C, অর্থাৎ 40 কেলভিন, ঠিক আছে? বুঝে গেল ব্যাপারটা সবার? তারপরে হচ্ছে আমাদের এখন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের কি দেওয়া আছে, আলফা দেওয়া আছে, কত 1.15 ইন্টু 10^5। ওকে, তাইলে আমাদের এখন ওই যে ফাঁকা স্থানের দৈর্ঘ্য একটা দেওয়া ছিল, ওইটাকে আমরা স্মল এল ধরে নিই 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারকে আমরা 0.04 মিটার লিখতে পারি। এটা লিখতে বেশি ভালো হবে, কারণ যেহেতু আমরা এখানে মিটারের হিসাব করতেছি, এটাও মিটার এটাও মিটার, যদি আমরা সেন্টিমিটার নিই তাহলে হবে, মিটার নিলে মিটার হবে, তেমন কোনো ব্যাপার না, ঠিক আছে? ওকে, সো দেখো তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে, 20°C থেকে 40°C হয়ে গেছে, অর্থাৎ ও তাপমাত্রা বেড়েছে 40°C, মানে 20°C ছিল এখন 60°C হচ্ছে, 20°C বেড়ে গেছে। এখন আমরা জানি যখন কোনো ধাতব বস্তুর উপর তাপ প্রবাহ করা হয়, মানে লোহার উপর এটা হয়, আমরা যখন তাপ দেই ওই লোহার পাতটা বা লোহাটা একটু হচ্ছে আগে থেকে একটু ফুলে যায় বা আগে থেকে একটু বড় হয়ে যায়। এটা আমাদের হান্ডি পাতিলের সাথে হয়, মানে সরি, আমাদের যে ওই যে আমরা যেসব রান্না করি, রান্নার পাত্র, ওটার সাথে হয়, বাট আমরা ওটা খেয়াল করতে পারি না, কারণ ওটা খুবই সামান্য হয়। আমরা তো অত তাপমাত্রা দেই, বাট আমাদের হান্ডি পাতিল গুলো অত বেশি হয় না, কারণ আমাদের হান্ডি পাতিলের ভিতরে জিনিস থাকে, তো ওটা খালি চোখে আমরা বুঝতে পারি না। ইভেনচুয়ালি রেল লাইনও ফুলে যায়, রেল লাইন আমরা খালি চোখে বুঝতে পারি না। তুমি একদিন গিয়ে দেখবে, রাতের বেলা একদম রেল লাইনটাকে দেখবে, এবং তারপরে ওই ওই জায়গায় ফিটারি মেপে আসবে যে কতটুকু, তারপরে কড়া রোদ, দুপুর 12টা বাজে, কড়া একটা রোদ হচ্ছে, তখন গিয়ে তুমি হচ্ছে ওই ওই অতটুকু যে মেপে আসবে, দেখবে যে ওইটা একটু হলেও বড় হয়ে গেছে, মানে রেল লাইনের যে ওটা একটু হলো লম্বা হয়ে গেছে বা চওড়া হয়ে গেছে, এরকম কিছু একটা হতে পারে, ঠিক আছে? কারণ আমরা যে সূর্যের আলোর যে তাপে 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 লোহা কিন্তু একটু মানে এটা বিকৃত হয়ে যায়, ঠিক আছে? লোহা একটু বিকৃত হয়ে যায়, ফুলে যায়, বড় হয়ে যায়, বিকৃত হয়ে যায়, একই কথা। সো ওইটাই, সো ওই কনসেপ্ট আমাদের বুঝতে হবে। এর জন্য দেখবে লোহার রেল লাইন যখন বানানো হয় তখন একটা রেল লাইনের একটা ফুল একটা যখন লাইন বসানো হয়, মাঝখানে গ্যাপ দেওয়া হয়, মানে একটা পাট্রি, মানে একটা হচ্ছে তোমাদের লাইন, একটা লোহার একটা লাইন থাকবে, ওই লাইন একটা বসানো হবে, তারপরে আরেকটা বসানো হবে, মাঝখানে গ্যাপ দেওয়া হবে। আমাদের ওই গ্যাপই হচ্ছে 4 সেন্টিমিটার, 0.04 মিটার। তার মানে দেখতে হবে এই যে এটা 40°C তাপমাত্রা বেড়ে গেল, এখন বাড়ার পরে এই যে ডেলাল, আমাদের ডেলাল দরকার, এই ডেলালটা কি আদৌ এই 4 সেন্টিমিটারের ভিতরে থাকবে নাকি বেড়ে যাবে? যদি 4 সেন্টিমিটারের ভিতরে থাকে বা 4 সেন্টিমিটার হয়, আমরা বলবো যে না। 4 সেন্টিমিটার যদি
3.999 সেন্টিমিটার যদি হয়, আমরা বলবো যে না, রেল লাইনের কিছু হবে না, কারণ রেল লাইনের জায়গা যতটুকু আছে এটা ফুলে গেছে, অতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ওর, তাহলে ও অতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমাদের এই 4 সেন্টিমিটার হয়ে যায়, 4.1 তো পরে, যদি 4 সেন্টিমিটার হয়ে যায়, এটা বেঁকে যাবে, কারণ ও লিমিট ক্রস করে ফেলেছে। ঠিক আছে, লেটস গো, আমাদের অঙ্ক করি, তাহলে আমরা বুঝে যাবো ব্যাপারটা। সো আমাদের ডেল এল দরকার, আমরা ডাইরেক্ট সূত্রে লিখে দেব। আমাদের ডেল এল ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে আলফা L1 ইন্টু ডেল টি। সো এখানে আমরা হচ্ছে 1.15 ইন্টু 10⁵ ইন্টু L1 হচ্ছে তোমাদের 100 ইন্টু ডেল এল হচ্ছে তোমাদের 40। এটা বের করি। 1 ইন্টু 1.15 ইন্টু 10⁵ ইন্টু 100 ইন্টু 40। সো এটা আসবে তোমাদের 0.046। এটার কারণ হলো আমরা ওইখানে মিটারে নিয়ে সেটা, তো এটা মিটারে আসবে। তো এটা কতটুকু মিটার হলো? 0.046 মিটার। তাহলে তাহলে কি এটা হবে 4.6 সেন্টিমিটার, মানে এটা অনেকখানি বেড়ে গেছে, লিমিটেরও অনেক উপরে চলে গেছে, আর্টারি লাইন বেঁকে যাবে। শেষ 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 শেষ। তারপরে লাস্ট একটা অঙ্ক আমরা করে দিই, আমাদের অধ্যায় শেষ, আমাদের ক্লাস শেষ, আমাদের চিন্তা শেষ, তারপর আমরা সপ্তাহ মধ্যে ধরবো। ওকে, একটা ম্যাথ চট্টগ্রাম বোর্ড 2019। আমি একটু দূরে চলে যাব, মানে একটু বেশি দূরে চলে যাচ্ছে আমরা। এই যে দেখো ম্যাথটা দেখো, এখানে বলা আছে যে চট্টগ্রাম বোর্ডের যে 19 তাপমাত্রা একটা ইস্পাতের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হচ্ছে, 140 মিটার হচ্ছে দৈর্ঘ্য, এবং একটা পানি আছে, ইস্পাতের আয়তন প্রসারণ সহগ আছে, গ্যাস আছে। তাহলে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইস্পাতের পাতের দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা তেমন কোনো ক্রিটিক্যাল অঙ্ক না, বাট আমরা যদি একটু মানে মানটান বসাই দিই তাহলে হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, সেটা কোনো ব্যাপার না। ওকে, আমাদের এটা মুছে ফেলতে হবে, কারণ এর কোনো দরকার নেই আমাদের। ঠিক আছে, আমাদের এটা আর কোনো প্রয়োজন হবে না। আমরা পিওর নতুন আরেকটা ম্যাথ করতে যাবো এখন। সো লেটস গো। ওকে, সো এটা আমরা গটা করি। গটা আমরা কি করব বলো তো? আমাদের যে রিসোর্সেস গুলো দেওয়া আছে ওইগুলো কালেক্ট করব। রিসোর্সেস গুলো কি কি দেওয়া ছিল আমাদের? আমাদের একটা আলফা আছে, যেটার মান হচ্ছে 33 ইন্টু 10⁻⁶। ঠিক আছে, আমাদের এখানে একটা ডেলটি দেওয়া আছে 38 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখানে একটা L1 আছে 144 মিটার। দেখো তো আমাদের আর কিছু লাগবে কিনা। আমাদের ডেলটি চাই না, আমাদের চাইছে L2। হয়ে গেছে না, আর তো কিছু লাগবে না। আমি যে সূত্রটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম, আলফা ইকুয়াল ডেল এল বাই L1 ইন্টু ডেল টি, এখানে কি আমরা ডেল এল ইকুয়াল L2 মাইনাস L1 লিখতে পারি না? অ্যাবসলিউটলি লিখতে পারি। অ্যাবসলিউটলি লিখতে পারলে লিখবো না কেন, চলো লিখি আমরা। L2 মাইনাস L1 ইকুয়াল আলফা L1 ইন্টু হচ্ছে ডেল টি। সো ইজিলি এবার আমরা L2 কে রেখে L1 এর সাথে যোগ করে দিব, শেষ। এর বেশি আর আমাদের ম্যাথ করার কোনো প্রয়োজন নাই, এর বেশি আমাদের ম্যাথের কোনো চিন্তা করার দরকার নেই। এরপরে এটার যে ঘটা আছে, এখানে বলা হয়েছে তাপ প্রয়োগে এ বি ও সি এর প্রসারণ ভিন্ন হয়, বিশ্লেষণ করো। অ্যাবসলিউটলি ভিন্ন হবে, কারণ এখানে একটা ইস্পাত আছে, এখানে পানি আছে, এখানে গ্যাস আছে। এর তিনটার দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, এবং হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ ডিফারেন্ট। গ্যাসের কোনো ক্ষেত্র প্রসারণ সহগ হবে না, আয়তন প্রসারণ সহগ হবে না।
মেবি ইস্পাতের প্রসারণের ক্ষেত্রে এটা হবে ওকে ওকে ইয়েস। সো এখানে দেখো আমি তোমাদের একটু পড়ে শোনাই এখানে কি বলা হয়েছে, যাতে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কি। আমি তোমাদের একটু বুঝিয়ে দিতেছি। উদ্দীপকের এ ইস্পাত, বি পানি, সি গ্যাস। তাহলে এবার বলো, এবার হচ্ছে যে আমরা যখন তাপ প্রয়োগ করব তাহলে এই এ বি ও সি এর প্রসারণ ভিন্ন হয় কেন? উদ্দীপকের তিন প্রকারের, একটা কঠিন, একটা তরল, একটা বায়বীয়। তার জন্য এই পদার্থের উপর প্রসারণ ভিন্ন ভিন্ন হয়, সিম্পল কথা। এখানে দেখো কি বলা আছে, এখানে বলা আছে ইস্পাতের প্রসারণ। ইস্পাত একটি কঠিন পদার্থ। তাপ প্রয়োগে প্রত্যেক পদার্থের অণুর গতিশক্তি বৃদ্ধি পাবে, অ্যাবসলিউটলি, কারণ আমরা যখন তাপ প্রয়োগ করবো তখন অ্যাবসলিউটের গতিশক্তি বৃদ্ধি পাবে। তাপ প্রয়োগ করলে তো ছোট ছোট করবে, আমরা যখন পানিকে তাপ দিই তখন ওর অনেক জোরে জোরে ছুটতে থাকে না, ওইটাই বয়লিং হয়, এটাকে আমরা বয়লিং বলি বা ফুটন্ত পানি বলি আমরা, বা পানি ফুটে যদি বলি, ওটা হচ্ছে বয়লিং করে, বা অনেক জোরে জোরে হচ্ছে দৌড়ায়, ওর ভিতরে যে পানির অণুগুলো থাকে ওরা খুব দ্রুত ছোটাছুটি করে এবং এক প্রকার ছোটাছুটি করতে করতে ছুটে যায়, ছুটে গিয়ে মুক্ত হয়ে গ্যাস হয়ে যায়। ঠিক আছে, এটা। এবং আমরা যখন এটাকে ঠান্ডা করবো তখন ওরা একদম কাছাকাছি চলে আসে, ওরা জড়ো হয়ে যায়, এর জন্য আস্তে আস্তে বরফ হয়ে যায়। এটা সবচেয়ে সহজ উদাহরণ, আমি বললাম আরো অনেক উদাহরণ আছে, যেরকম ইস্পাতকে যখন আমরা তাপ দেই, বা যে তোমরা স্টেনলেস স্টিল দেখতে পারো না, যেমন ধরো না কি বলা যায়, এই যে প্লাস্টিকের ধরো না, প্লাস্টিক দিয়ে ধরো, প্লাস্টিকের ক্ষেত্রে এই প্লাস্টিক যখন আমরা লিকুইড অবস্থায় থাকে তখন লিকুইড অবস্থা থাকে, বাট আমরা যখন একে এই জিনিসটাকে যখন আমরা তাপ দিব তখন এর শক্ত কঠিন পদার্থ, অর্থাৎ এর ভিতরে যতগুলো কণা আছে, যতগুলো অণু আছে, সবাই জড়ো হয়ে আছে, তাদের গতিশক্তি একদমই নাই, একদম স্থির এটা। আমি যখন এর মধ্যে হচ্ছে তাপ দিয়ে দেবো তখন এর কণাগুলো দৌড়তে থাকবে, গতিশক্তি বেড়ে যাবে, যখন বেড়ে যাবে এর লিকুইড হয়ে যাবে, ওরা ছুটে ছুটে যাবে। আমি যখন অনেক বেশি তাপ দিব, আমি জানি না প্লাস্টিক গ্যাস হয় কিনা, প্লাস্টিক অ্যাবসলিউটলি গ্যাস হবে, নাহলে তো হতে পারে না, অ্যাবসলিউটলি গ্যাস হয়। সেটা যখন গ্যাস হয়ে যাবে তখন দেখা যাবে ওরা ধু হয়ে ছুটে ছুটে গেছে। কাহিনী এরকম। ইস্পাত তোমরা যখন স্টেনলেস স্টিল বা লোহা, লোহা দেখো তোমরা যে গাড়ি তৈরি করে, কিংবা হচ্ছে তোমরা আম, এই যে রেল লাইন যেটা দেখতে পারো, রেল লাইনের যে পাতগুলো আছে এগুলো কিন্তু লোহা, অর্থাৎ এগুলো স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল না, এগুলো হচ্ছে ডাইরেক্ট লোহা। লোহাগুলো কিভাবে তৈরি হয়, এটা যখন তোমরা দেখবে যে স্টিল ম্যানুফ্যাকচারিং প্লান্টে যখন এগুলোকে ঢালা হয়, এগুলো একদম লাল টকটকা হয়ে থাকে, উজ্জ্বল করে, অন্ধকারের ভিতরে উজ্জ্বল করে, কারণ কি, এগুলো ডাইরেক্ট যখন লাভা আকারে থাকে, মানে এগুলো একদম গলন্ত ফুটন্ত আগুনের মতন থাকে, ওটার মধ্যে হাত চুবি দিলেই শেষ, এরকমই কাহিনী। সো কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক পদার্থের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বলের বিপরীতে অণুগুলোর আরো বর্ধিত শক্তিতে স্পন্দিত হতে থাকে। এটা আমরা বললামই। ফলে সাম্যাবস্থা থেকে অণুগুলোর সরণ বৃদ্ধি পায়। এটা তো বললামই, সরণ বৃদ্ধি পাওয়ার ফলেই তো এটা লিকুইড হয়ে যায়, এক প্রকারের গ্যাস হয়ে যায়। দুই অণুর মধ্যে সরণ সাম্যাবস্থা থেকে অণুগুলোর সরণ বৃদ্ধি পায়। দুই অণুর মধ্যে সরণ সাম্যাবস্থার তুলনায় কমে গেলে বিকর্ষণ দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু সরণ সাম্যাবস্থার তুলনায় বৃদ্ধি পেলে আকর্ষণ বল দ্রুত বৃদ্ধি পায় না। এতে তাপ প্রয়োগের ফলে কঠিন বস্তুর মধ্যে অণুগুলো যখন কাঁপতে থাকে তখন একই শক্তি নিয়ে যতটুকু ভিতরের দিকে সরে আসতে পারে বাইরের দিকে তার চেয়ে অনেক বেশি সরে আসতে পারে। এর ফলে প্রত্যেক অণুর গড় সমাবস্থানের বাইরের দিক থেকে সরে যাওয়া এবং বস্তুটি প্রসারণ লাভ করে। অর্থাৎ বাইরের দিকে সরে যাওয়া বস্তুটি প্রসারণ হয়েছে, যেটা হচ্ছে আমরা ইস্পাতের ক্ষেত্রে বললাম, কিংবা হচ্ছে ধাতব কোনো বস্তুর ক্ষেত্রে বললাম, কঠিন বস্তুর ক্ষেত্রে। এখন আমরা পানির ক্ষেত্রে, তরল পদার্থের ক্ষেত্রে, পানি তরল পদার্থ, পানির দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ নেই, শুধুমাত্র আয়তন প্রসারণ আছে। যেটা আমি বললাম, পানির কোনো দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ হতে পারে না, কারণ পানির তো কোনো আহ দৈর্ঘ্যই নেই, পানির তো কোনো ক্ষেত্রই নেই, পানিকে যেই পাত্রে লাগবে ওই পাত্রেই তো আয়তন দখল করবে, বা আহ, ওই পাত্রেরই তো ক্ষেত্র দখল করবে, ঠিক না? ওর যেটা ওর আছেটা কি, আয়তন প্রসারণ সব আছে, কারণ পানির একটা আয়তন আছে। পানি যে পাত্রে রাখা হচ্ছে ওই পাত্রের বাইরে চলে যেতে চায়। তুমি একটা ছোট পাত্রে পানিকে রাখলে ও এমনিও চলে যাবে, বাট তারপর ওকে যখন ফুটন্ত করবো আরো বেশি যাবে। তাপ প্রয়োগের সাথে সাথে পানি প্রসারিত হয় এবং একই সাথে এর প্রসারণের বিবেচনায় আনতে হয়, এর পাত্রের প্রসারণের বিবেচনা আনতে হয়। পানির প্রসারণ কঠিন পদার্থের চেয়ে বেশি,
পানির প্রকৃত প্রসারণ হবে পাত্রের প্রসারণ এবং আপাতত প্রসারণের সমষ্টি সমান। অর্থাৎ পানির যে প্রসারণটা, ধরুন আমরা হচ্ছে একটা ডেস্কিতে আমরা হচ্ছে পানি গরম করতে দিলাম, ডেস্কিটা ফুলে গেছে, পানি আরো বেশি ফুলতেছে, মানে পানি আরো বেশি জোরে ধরতেছে, পানি আরো বেশি আয়তন প্রসারণ বৃদ্ধি পাচ্ছে, আয়তন প্রসারণ হচ্ছে ও দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে পানির। তো পানি যখন আয়তন বৃদ্ধি পাচ্ছে, ওই যে পানি যে বৃদ্ধিটা পাচ্ছে ওর একটা আপেক্ষিক আমরা যে আয়তন প্রসারণটা পাবো, ওইটা এবং ওই পাত্রের আয়তন প্রসারণের সমষ্টি সমান হবে কিন্তু পানির যে আয়তন প্রসারণ। ঠিক আছে? তারপর গ্যাসের প্রসারণ বুঝতে হলে গ্যাসের চাপকে স্থির রাখতে হয়, চাপ স্থির রেখে গ্যাসকে চাপ দিলে অণুগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, ফলে অণুগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তৈরি করতে থাকে, পাত্রের দেয়াল আঘাত আনে, ফলে পাত্রটি গ্যাস থাকে। মানে গ্যাসের আয়তন ক্ষেত্র কোনো প্রসারণই নাই, কারণ গ্যাসের জাস্ট একটা ভর আছে, সেটা কিছুই নেই গ্যাসের। গ্যাস আমার চোখের মুখের সামনে গ্যাস আছে, বাট আমি দেখতে পাইছি না, এটাই। সো এই ছিল আমাদের কনসেপ্ট, এর বেশি আর কিছু এটার মধ্যে নাই। হ্যাঁ, আরো কিছু ছোটখাটো কনসেপ্ট থাকতে পারে, আমি যেটা তোমাদেরকে মাঝে মাঝে বলেছি যে এরকম এরকম কিছু কনসেপ্ট থাকতে পারে, এরকম এরকম আরো কিছু কনসেপ্ট থাকতে পারে। সো তোমরা যদি চাও যে না আমি সব কনসেপ্ট একসাথে পড়ে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে ভাইয়া পড়ান, ভাইয়া দেখান, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর তোমরা যদি না চাও, আমি সপ্তম অধ্যায় চলে যাব, সপ্তম অধ্যায় চলে গেলাম, তোমরা যদি বলো, তারপরে আমি সপ্তম অধ্যায় শেষ করে পড়াতে পারবো। তোমরা জাস্ট একজনে যদি বলো, আমি তাও পড়াবো। ঠিক আছে? শেষ মতো নেবো, দেখো নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং সবাইকে at the end, thank you, goodbye সবাইকে, goodbye.